হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে সেকেন্ড সেমিস্টারের জন্য পড়াশোনা করছো ডিএসসিসি 2 পেপারের জন্য, তাদের যে টপিকটা আজকে আমরা নিয়ে এসেছি সেটা হলো ভারতের যে সুপ্রিম কোর্ট রয়েছে এই সুপ্রিম কোর্টের গঠন সম্পর্কে আমরা আলোচনা করব। তো এটা থাকবে তোমাদের সেকেন্ড সেমিস্টারের ডিএসসিসি 2 পেপারের খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি, তোমরা এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে পুরো সেমিস্টারের কোর্স ফি অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং অ্যাপ্লিকেশনে থাকা যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারো। আর এই মুহূর্তে তোমাদের জন্য একটা স্পেশাল অফার চলছে আমাদের এখানে, যেটা হলো শুধুমাত্র 99 রুপিসে যদি রেজিস্ট্রেশন করো তাহলে এই রেজিস্ট্রেশনের মাধ্যমে তোমরা পেয়ে যাবে মেজর বা মাইনর যে কোনো কোর্স পারচেসে পুরোপুরি 50% অফ। ঠিক আছে, তো এই সুযোগটা উপভোগ করার জন্য আমাদের যে অফিসিয়াল নাম্বার রয়েছে এই অফিসিয়াল নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আচ্ছা, তো চলো এবার তোমাদের যে মেন টপিকটা রয়েছে যেটা হলো ভারতের সুপ্রিম কোর্টের গঠন, এটা ডিসকাস করা যাক। আচ্ছা, তো ভারতের সংবিধানের পঞ্চম খণ্ডের চতুর্থ অধ্যায়ে 124 থেকে 47 নম্বর ধারায় সুপ্রিম কোর্টের গঠন সম্পর্কে এখতিয়ার, ক্ষমতা এবং স্বাধীনতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা 124-এর 1 নং ধারা অনুযায়ী ভারতের একটি সুপ্রিম কোর্ট থাকবে। ঠিক আছে, এই ধারা অনুযায়ী ভারতে একটা সুপ্রিম কোর্ট থাকবে যা দেশের বিচার ব্যবস্থার শীর্ষে অবস্থিত। ঠিক আছে, ভারতের একটা সুপ্রিম কোর্টের অবস্থান করতেই হবে এবং এই যে সুপ্রিম কোর্ট হবে এটা ভারতের বিচার ব্যবস্থার সবথেকে ঊর্ধ্বে এর স্থান থাকবে। এটি একটি সমন্বিত বিচার ব্যবস্থার রূপ হিসেবে স্বীকৃতি লাভ করবে। ঠিক আছে, নেক্সট হলো বিচারপতির সংখ্যা। যে ভারতের যে সুপ্রিম কোর্ট রয়েছে সেখানে কতজন বিচারপতি থাকে বা কীভাবে তাদের নিয়োগ করা হয়। দেখো, সংবিধানের মূল সুপ্রিম কোর্টে একজন প্রধান বিচারপতি এবং 7 জন অন্যান্য বিচারপতি থাকে। ঠিক আছে, তো একজন প্রধান বিচারপতি এবং এই একজন বিচারপতির আন্ডারে 7 জন বিচারপতি থাকে, তো টোটাল 8 জন বিচারপতি নিয়ে সুপ্রিম কোর্ট কাজ করে থাকে। তবে সংবিধানের নিয়ম অনুযায়ী সংসদ আইনের মাধ্যমে বিচারপতির সংখ্যা পরিবর্তন করা যাবে। তো সংসদ আইনের মাধ্যমে যদি প্রয়োজন মনে হয় তাহলে কিন্তু এই বিচারপতির সংখ্যা যে এখন 8 জন রয়েছে সেই বিচারপতির সংখ্যা পরিবর্তনও করা যেতে পারে। বর্তমানে সুপ্রিম কোর্টের মোট বিচারপতি অনুমোদিত সংখ্যা হলো 34 জন, একজন প্রধান বিচারপতি এবং বাকি 33 জন অন্যান্য বিচারপতি। বর্তমানে যে ভারতের বিচারপতির সংখ্যা রয়েছে এখানে 34 জন বিচারপতি রয়েছে। ঠিক আছে, তাদের মধ্যে একজন প্রধান বিচারপতি এবং বাকি 33 জন যে রয়েছেন তারা সহায়ক বিচারপতি হিসেবে সুপ্রিম কোর্টে কাজ করে থাকে। নেক্সট হলো বিচারপতিদের নিয়োগ প্রক্রিয়া। যে ভারতীয় যে সুপ্রিম কোর্ট রয়েছে 34 জন বিচারপতি, তার মধ্যে একজন প্রধান এবং 33 জন সহযোগী বিচারপতি, এদের নিয়োগ সংক্রান্ত যে পদ্ধতিগুলো রয়েছে দেখো, যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিরা রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। তো ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারপতিরা রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত করা হয় তাদেরকে। ঠিক আছে, প্রধান বিচারপতি নিয়োগ কী হয় দেখো, সাধারণত সুপ্রিম কোর্টের প্রবীণতম বিচারপতিকেই প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করার নিয়ম রয়েছে। যে প্রবীণতম মানে সবথেকে পুরনো যে বিচারপতি থাকবে ভারতের সুপ্রিম কোর্টে, তো সেই সুপ্রিম কোর্টের যে পুরনো বিচারপতি তাকেই প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করে থাকে রাষ্ট্রপতির দ্বারা। ঠিক আছে, এবং অন্যান্য বিচারপতিদের নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং 4 জন প্রবীণতম বিচারপতির একটি কমিটি গঠন করবে। ঠিক আছে, প্রথমে
প্রধান বিচারপতিকে নিয়োগ করা হয় এবং তারপরে রাষ্ট্রপতি যে প্রধান বিচারপতি এবং আরও 4 জন যাদের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে নিয়ে একটি কমিটি গঠন করে এবং তাদের সাথে পরামর্শ নেয় এবং এই পরামর্শের মাধ্যমেই বাকি যে 33 জন বিচারপতি রয়েছে তাদেরকে নিযুক্ত করা হয়। ঠিক আছে, আচ্ছা নেক্সট রয়েছে হলো যোগ্যতা বলে, যে ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারপতি যে যোগ্যতা কি থাকা উচিত। দেখো, আচ্ছা 124-3 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে কোনো ব্যক্তিকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। ঠিক আছে, যে কোনো ব্যক্তি যদি ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিজেকে নিযুক্ত করতে চায় তাহলে প্রথম যে যোগ্যতাটা তার থাকা দরকার সেটা হলো তাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং নিচের যে কোনো একটি যোগ্যতা থাকতে হবে। নিচে এখানে 3টা যোগ্যতার ব্যাপারে এখানে বলা হয়েছে, এই 3টে যোগ্যতার মধ্যে যে কোনো একটা যদি থাকে তাহলে প্রধান বিচারপতি হিসেবে সে নিযুক্ত হতে পারবে। তো প্রথমে এখানে বলা হয়েছে তাকে ভারতের যে কোনো হাইকোর্ট বা পরপর একাধিক হাইকোর্টের মতো 5 বছর বিচারক হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। তো বাকি যে প্রধান বিচারপতিরা রয়েছে বা প্রধান বিচারপতি থাকার যে যোগ্যতা, এখানে তাকে ভারতের যে বাকি যে কোর্টগুলো রয়েছে, হাইকোর্ট রয়েছে, সেখানে অত্যন্ত 5 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে, এটা হলো প্রথম সেই যোগ্যতা, যেটা ভারতীয় হতে হবে। তার সাথে এই যোগ্যতা যদি থাকে তাহলে সে নিজেকে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত করতে পারবে। দ্বিতীয় নম্বর যোগ্যতা এখানে বলা হয়েছে যে কোনো হাইকোর্ট বা পরপর একাধিক হাইকোর্টে অত্যন্ত 10 বছরের আইনজীবী থাকার একটা অভিজ্ঞতা থাকতে হবে। প্রথমেই বলা হয়েছে যে কোনো হাইকোর্ট বা পরপর একাধিক হাইকোর্টে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে যে কোনো হাইকোর্ট বা পরপর একাধিক হাইকোর্টে 10 বছরের আইনজীবী হিসেবে, ঠিক আছে, এখানে বলেছে অ্যাডভোকেট বা আইনজীবী হিসেবে 10 বছরের অভিজ্ঞতা বা কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এবং তৃতীয় নম্বর যে অভিজ্ঞতাটা এখানে যোগ্যতার কথা বলা হয়েছে, তৃতীয় নম্বর যোগ্যতাটা হলো রাষ্ট্রপতির মতে তাকে একজন বিশিষ্ট আইনজ্ঞ হতে হবে। তো প্রথম যে এখানে আমরা 3টা যোগ্যতা দেখলাম, তাকে অবশ্যই জাজ হিসেবে, ঠিক আছে, বা যে কোনো হাইকোর্টের বিচারক হিসেবে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, অথবা অ্যাডভোকেট হিসেবে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, অথবা রাষ্ট্রপতির মতে তাকে একজন বিশিষ্ট আইনজ্ঞ হতে হবে। এবং এই 3টা যোগ্যতার মধ্যে যে কোনো একটা হতে হবে এবং তাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। তাহলেই সে ভারতে যে সুপ্রিম কোর্ট, সে সুপ্রিম কোর্টের হিসেবে নিজেকে উপস্থিত করতে পারবে। ঠিক আছে, তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।